যেদিন হুমায়ুন কবির 30% মুর্শিদাবাদের হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে বইয়ে দেবার কথা বলেছিল, তখন এই মুখ্যমন্ত্রীর বিবেক কোথায় ছিল? হিন্দুদেরকে সুরক্ষিত রাখবার জন্য সেই হিন্দুদেরকে উদ্বাস্তু করেছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সংখ্যালঘু এক ধরনের দুষ্কৃতীদের, জিহাদি মানসিকতার মানুষদের হাতে বোমাগুলি বন্দুক নিয়ে। বারবার করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একথা অস্বীকার করলেও এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় প্রবেশ করানোর জন্য বা ধর্মের প্রবেশ করানোর জন্য দায়ী যদি কেউ থাকে, তার নাম হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। যে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা পাওয়া যায়, যে রাজ্যের বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষা দুর্নীতিতে জেল খাটে, সেই রাজ্যে সত্যিই কি মেধার বিচার পাওয়া সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে মুর্শিদাবাদে বক্তৃতা করলেন এবং তিনি বলছেন যে নির্দলকে ভোট দেবেন না। বিহারে 4টে করে ওরা নির্দল দাঁড় করিয়েছিল, ভোট কেটে ওদের সুবিধা করিয়েছে, মানে সুবিধা বলতে আপনাদের সুবিধা করিয়েছে। মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রীর ভাষণ এখনও মানুষ শুনে তার মন্তব্যের প্রতিক্রিয়া আশা করে না। যে মুখ্যমন্ত্রী প্রতি 24 ঘন্টায় তার বক্তব্য পাল্টান, যে মুখ্যমন্ত্রী বক্তব্যে সত্যের কোনো অবশিষ্ট অংশ থাকে না, যে মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়ার সময় ড্যাশ 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 শব্দ ব্যবহার করেন, ফলে এই মুখ্যমন্ত্রীর এই ভাষণ হয়তো নতুন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, তাই এই ধরনের একটা বক্তব্য তিনি সামনে নিয়ে আসছেন। রাজ্যটাকে পথে বসিয়ে এই নির্দলকে ভোটে দেবেন না, ওকে ভোটে দেবেন না, এই পরামর্শ দেওয়ার উনিকে। মানুষ যাকে পছন্দ করবে, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে, উনি পরামর্শ দেওয়ার কে? হুমায়ুন কবিরকে, কারণ হুমায়ুন বাবু বলেছেন আর যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা হবে, ইস্তফা দেব, নতুন দল করব, 135টা আসনে লড়াই করব। তাহলে ওনার বলা উচিত ছিল যে সরাসরি নির্দল না বলে নতুন দল এখানে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে বা রাজ্যে নতুন দল তৈরি হচ্ছে, তাদেরকে ভোট দেবেন না, এরকম আতখ্যাচড়া বক্তব্য না রেখে সরাসরি উনি এটা বলতে পারতেন। কিন্তু প্রথম থেকে আমি যেটা বলছি যে তৃণমূল কংগ্রেস বা বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জবাব দেবেন, যেদিন হুমায়ুন কবির 30% মুর্শিদাবাদের হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে বইয়ে দেবার কথা বলেছিল, তখন এই মুখ্যমন্ত্রীর বিবেক কোথায় ছিল? এই তৃণমূল দল কোথায় ছিল? আজকে নির্বাচনের সময় এই যে ওনাকে সাসপেন্ড করা, আবার বলছি যে মাথায় চুল নেই, পকেটে চিরুনি নিয়ে ঘোরা আর তৃণমূল দলের সাসপেনশন ওই একই জিনিস। 2026 সালে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল দলকে সাসপেন্ড করবার কথা ভাবছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই পাগলের প্রলাপের উত্তর আমার মনে হয় কেউ শুনতেও চাইবে না, আপনাদেরও সময় নষ্ট হবে। সংখ্যালঘুদের তোষণ বা সংখ্যালঘু প্রীতির ছবি আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজকে তোহা সিদ্দিকী তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাপ হয়ে কামড়াচ্ছেন, আবার ওঝা হয়েও ঝাড়াচ্ছেন, মমতার প্রতি বিশ্বাস ঠিক হয়ে যাচ্ছে অনেকে। দেখুন, আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি শ্রমিক দা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি আমাদের রাজনৈতিক লাইন ব্যাখ্যা করেছে। এই রাজ্যে জন্মসূত্রে যারা মুসলিম, তাদেরকে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে এবং এদের মধ্যে থাকা একটা অংশ যাদের হাতে বোমা, গুলি, বন্দুক ধরিয়ে দিয়ে এই রাজ্যে শাসন ক্ষমতাকে ধরে রাখবার যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করেছে, সেই পরিকল্পনাতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলে সবথেকে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা রয়েছে। খুনোখুনিতে দেখা যাচ্ছে যে মারছে, যে মরছে তারা যেরকম তৃণমূল কংগ্রেস, আবার একই সাথে দেখা যাচ্ছে জন্মসূত্রে মুসলিম হওয়ার প্রবণতা বেশি। ড্রপ আউটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জন্মসূত্রে মুসলিম, তাদের ক্ষেত্রে এই সংখ্যা বেশি। ফলে সামগ্রিকভাবে মুসলিম সমাজের সর্বনাশ তৃণমূল কংগ্রেস করেছে বলেই এটা আমরা মনে করি। ভোটের রাজনীতিতে জন্মসূত্রে মুসলিম যারা
তারা যাকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, তারা ঠিক করবেন। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের বিশ্বাস করে, ফলে তারা কাকে ভোট দেবেন তারা ঠিক করবেন। কিন্তু এটা যেন মুসলিম সম্প্রদায়ের মানুষ উপলব্ধি করতে পারেন যে মুসলিম সম্প্রদায়ের ক্ষতি যদি কেউ সবথেকে বেশি করে থাকে সেটা এই মমতা ব্যানার্জি করেছেন। এবং আবার স্মরণ করিয়ে দিতে চাই যে মমতা ব্যানার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মুসলিম সম্প্রদায়কে দুধেল গাই আখ্যায়িত করেছিলেন, তখন কিন্তু আমরা তোয়া সিদ্দিকীকে বলুন বা এখানকার প্রাক্তন আইপিএস বর্তমান জনপ্রতিনিধি তিনিও হুমায়ুন বাবু, তাদের কাউকে মুখ খুলতে দেখিনি। এই যে এরা সময় বিশেষ মুখ খোলেন, সময় বিশেষ বন্ধ রাখেন, এটাও কিন্তু এক ধরনের আমি বলবো তাদের নিজ সমাজের প্রতি দ্বিচারিতা ছাড়া অন্য কিছু নয়। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা পছন্দ করে না, দাঙ্গার রাজনীতিকে পছন্দ করে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তাহলে এই যে ধুলিয়ান, শামশেরগঞ্জ এই এলাকায় দাঙ্গা কি বাইরের লোক করে? না, উনি তো প্রথমে দাগিয়ে দিয়েছিলেন যে বাইরের থেকে লোক এসে দাঙ্গা করেছে। আমি সেই সময় বলেছিলাম যে আমার প্রতিবেশী আমার হত্যাকারী। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যারা হত্যা করেছেন তারা সেই গ্রামেরই লোক এবং তাদেরই প্রতিবেশী। সংখ্যালঘু মানুষের বা দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দিতে গিয়ে আজকে হিন্দু হোমল্যান্ড যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দুদেরকে সুরক্ষিত রাখবার জন্য, সেই হিন্দুদেরকে উদ্বাস্তু করেছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সংখ্যালঘু এক ধরনের দুষ্কৃতীদের, জিহাদি মানসিকতার মানুষদের হাতে বোমাগুলি বন্দুক নিয়ে। বারবার করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একথা অস্বীকার করলেও এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় প্রবেশ করানোর জন্য বা ধর্মের প্রবেশ করানোর জন্য দায়ী যদি কেউ থাকে তার নাম হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতার পরবর্তীতে এই পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে ইমাম ভাতা তিনি চালু করেছিলেন। এই পশ্চিমবঙ্গে তিনিই প্রথম রেড রোডে নামাজ পড়তে গিয়ে সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে আওয়াজ দিয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন, আহ্বান দিয়েছিলেন যে বিজেপির হাত থেকে রক্ষা করবার জন্য তাকে ভোট দিন। ফলে বারবার তিনি যতই ধর্মীয় রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ নিয়ে ওনার ভূমিকাকে অস্বীকার করুন না কেন, আসল কথা হচ্ছে মামা যাকে গরু বলে চিহ্নিত করছেন সেই গরুর যদি শিং না থাকে তাহলে সেটা আর গরু হিসাবে চিহ্নিত হয় না। ফলে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে, এটাই সত্য। ধুলিয়ানের প্রসঙ্গ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আজকে যে এটা একটা ঘটনা ঘটেছিল, সেখানকার সংখ্যালঘুদের দায়িত্ব দিয়েছিলাম দেখতে যাতে হিন্দুদের ওপর কোনো আক্রমণ না হয়। আমার প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন রয়েছে, তাহলে এবার সংখ্যালঘুদের হিন্দুদের রক্ষার দায়িত্ব দিতে হচ্ছে? দেখুন, এটা একটা ভয়ঙ্কর মন্তব্য উনি করেছেন, আপনার মুখ থেকে আমি শুনলাম। মানে সংখ্যাগুরু হিন্দুদেরকে রক্ষা করবার দায়িত্ব সংখ্যালঘু মানুষরা এখানে পশ্চিমবঙ্গে গ্রহণ করেছে। এবার এখন জন্মসূত্রে যারা হিন্দু আছেন, এই মুহূর্তে যারা সংখ্যা গুরু হিসাবে চিহ্নিত, একসময় আমাদের এখানকার মাননীয় মেয়র সাহেব তিনি বলেছিলেন হাফ অফ দ্য পিপল উইল স্পিক ইন উর্দু। এখন আবার এখানে শুনছি যে সংখ্যালঘুরাই সংখ্যাগুরুদের রক্ষা করবে। এরপরে সংখ্যাগুরুরা ঠিক কীভাবে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে গ্রহণ করবেন সেটা সংখ্যাগুরুদেরই ঠিক করতে হবে। এই যে ওয়াকাফ আইন মানব না বারবার করে বলছে, বারবার করে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের কথা বলছেন। তো কালকেও যেটা দেখা গেল মালদার সভাপতি বলেছেন, আজও বলেছেন। তো আপনাদের সাংসদরা যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলো, তো আমাদের কেন্দ্রীয় মানে যে আটকে রেখেছে টাকা কেন্দ্র, সেই টাকা আমাদের মুখ্যমন্ত্রীর সবথেকে বড় সুবিধা হচ্ছে কি যে একটা অজ্ঞতাকে উনি ব্যবহার করবার চেষ্টা করেন। আপনি যদি আমাদের বাজেটটা পড়ে দেখেন, উনি অবশ্য ওয়াকারে বাজেট তৈরি করেন, তাহলে দেখবেন যে
আমাদের রাজ্যে নিজস্ব আয় দিয়ে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের মাইনে, পেনশন আর মার্কেট লোন বা ইন্টারেস্ট দেওয়া হয় সেই টাকা পর্যন্ত কুলোয় না। মূলত এই সরকার চলে কেন্দ্রের যে অর্থ এবং মার্কেট লোনের উপরে দাঁড়িয়ে। আমার রাজ্যের 100 টাকার বাজেটের 40 টাকা আসে এই রাজ্যের আয় থেকে, 60 টাকা আসে কেন্দ্রীয় বরাদ্দ থেকে। ফলে এর থেকেই প্রমাণিত হয় যখন গুজরাটে এই সংখ্যাটা জাস্ট রিভার্স, অর্থাৎ তাদের বাজেটের 100 টাকার প্রায় 60 টাকার কাছাকাছি আসে রাজ্যের নিজস্ব আয়, আর 40 টাকা আসে কেন্দ্রীয় বরাদ্দ থেকে। আরেকটা হিসেব আমরা বারবার করে দিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীরও তো বিদেশি ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রি, ফলে এগুলো অনেকে মনে রাখেন না। এর মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বললেও সেটা সত্য হওয়া সম্ভব নয়। ফলে মুখ্যমন্ত্রীর এই মিথ্যে তথ্য ততদিন চলবে যতদিন উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন। যেদিন মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ওনাকে নির্বাসন দেবেন, ওনার আর মিথ্যের এই বক্তব্য নিয়ে কেউ প্রশ্ন করতে ওয়াকফ পারবে না। আইন মানবো না করেও মেনে নিল, তারপরে মসজিদ তৈরি করতে যাওয়া একজন বিধায়ককে তৃণমূল সাসপেন্ড করলো। কোথাও গিয়ে কি সংখ্যালঘু তোষণের যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সেটা খণ্ডন করার চেষ্টা করছে এভাবে তারা? দেখুন, একটা বড় অংশের মানুষ মনে করেন ওনার ধর্মীয় পরিচিতি নিয়েও তাদের সংশয় আছে, এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একসময় গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসছেন, এবং আজকে এই সময় দাঁড়িয়ে তিনি যে রাজনীতিটা করছেন সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি। ফলে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি থেকে বিভাজনের রাজনীতি, এই পথ চলার মাঝখানে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু তোষণ কিংবা তার ধর্মীয় পরিচিতি নিয়ে প্রশ্ন, এমনকি দুর্গাপুজোর উদ্বোধনের সময় তার মাথায় কাপড় দেওয়ার প্রশ্ন থেকে শুরু করে নানা প্রশ্নপানে বিদ্ধ হয়ে তিনি বারবার করে জনসভাতে বলছেন, আমাকে বিশ্বাস করেন তো, আমাকে ভরসা করেন তো। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারছেন যে রাজ্যের মানুষ, এমনকি ওনার সবাই আসা মানুষ ওনাকে বিশ্বাস করছেন না। ফলে স্বাভাবিকভাবে এই যে কনফিউজ চিফ মিনিস্টারের রূপ প্রকাশ পেয়েছে ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে। এসআইআর করে বিজেপি আরও গেছে, ওদেরকে শূন্য করে দিন। এসআইআর করে বিজেপি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে, ওদেরকে শূন্য করে দিন। কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালের পরে, ঠিকই বলেছেন, 2026 সালের পরে পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই এইভাবে দেখতে চান না যে তিনি রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে বসে তিনি হচ্ছেন কি জ্যোতিষী চর্চা করবে। 2026-এর নির্বাচন আসলেই মানুষ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন কে শূন্য হচ্ছে আর কে রাজ্যের ক্ষমতায় আসছে। হুমায়ুন কবির কিছুক্ষণ আগে বললেন যে এনসিপি তার সঙ্গে যোগাযোগ করেছে, অজিত পাওয়ারের দল তার সঙ্গে যোগাযোগ করেছে, তিনি কথাবার্তা বলছেন, দাবি করছেন হুমায়ুন কবির। যতক্ষণ কথাবার্তা বলছেন ততক্ষণ এই বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে থাকুন। আমি শুধু এইটুকু বলবো, কথাবার্তা শেষ হলে আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। মুখ্যমন্ত্রী আজকে আর একটা কথা বলেছে, যদি এসআইআর না হতে দিতাম তাহলে রাষ্ট্রপতির শাসন জারি করে দিত না, এটা অমিত শাহ চালাচ্ছে। দেখুন, কি হলে কি হতো এই ধরনের গল্প শুনতে শুনতে পশ্চিমবঙ্গের মানুষ আজকে আমি বলবো বিরক্ত। এখন তো আমি শুনি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ টিভিতে দেখালেই কেউ কেউ চ্যানেল ঘুরিয়ে দেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এইসব বক্তব্যের গুরুত্ব কতখানি সেটা সুপ্রিম কোর্ট থেকে ওনারা যে থাপ্পড় খেয়ে এসছেন তার থেকেই প্রমাণিত হয়েছে। উনি এসআইআরের বিরোধিতা করছেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মামলা করতে ওনার দলের সাংসদ, সেখানে কি স্টে অর্ডার দিয়েছে? দেয়নি। ফলে দেশের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণা হয়ে যাওয়ার পরেও যে মুখ্যমন্ত্রী সংবিধানের বিধিসম্মত একটি প্রক্রিয়া সাংবিধানিক সংস্থা দ্বারা করা হচ্ছে তার বিরোধিতায় রাস্তায় নামেন, প্রতিবাদ করেন, আর বাড়িতে ফর্ম নেন, আর মন্ত্রীদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ঝাপান, সেই মুখ্যমন্ত্রীর আর কত এসআইআর নিয়ে মিথ্যে কথা প্রচার হবে? ধন্যবাদ। দুটো আছে। ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারোর সম্পত্তি কেউ বেদখল করবে না, বেদখল হবে না। তথ্য আপলোড করা নিয়ে তিনি বলছেন, মানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর বড় সমস্যা হচ্ছে উনি কেন্দ্রের সরকারকে তার প্রতিদ্বন্দ্বী মনে করেন।
কেন্দ্র রাজ্য একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একে অপরের পরিপূরক সরকার হিসেবে কাজ করে। ফলে কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধিতা, প্রথমে ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রের বিরোধিতা করা, কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধিতা করা, এটা যেরকম একটা দিক। আবার কেন্দ্রে আইন ঘোষণা হয়ে যাওয়ার পরে সেই আইনের বিরোধিতা করতে গিয়ে নিজের মতন ইন্টারপ্রিটেশন দেওয়া, নিজের মতন তার ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অভ্যেস। সেই অভ্যেসের প্রকাশ হচ্ছে, একদিকে বলা হচ্ছে যে সম্পত্তিগুলো নির্দিষ্ট আইন মেনে লিস্টেড করো, আরেকদিকে বলা হচ্ছে যে বেদখল হবে না। আরে এর যত প্রভিশন আছে ওয়াকফ আইনের, সেই প্রভিশনে যেটা সঠিক সেই সঠিক কাজটাই হবে। এখানে তো কারো বেদখল হয়ে যাওয়া বা জোর করে দখল করে নেওয়ার মতন প্রশ্ন ওঠেই না। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটে, যে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা পাওয়া যায়, যে রাজ্যের বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষা দুর্নীতিতে জেল খাটে, সেই রাজ্যে সত্যিই কি মেধার বিচার পাওয়া সম্ভব? এটা তো সাদা কাগজে কালো হরফে যারা লেখাপড়া করেন তাদের সবার কাছেই বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর 2026-এর নির্বাচনে এই রাজ্যের মানুষকেই দিতে হবে। দিকে দিকে বিক্ষোভের আঁচ, আর আজকে সকালে দেখলাম যারা সংখ্যালঘু তারা ডিএম অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন এবং সে বিভৎস অবস্থা। তারা বলছেন বিচারিতা করছেন, আমাদের বুকে লাথি মেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই প্রশ্নের উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দেবেন, কেননা একটি কেন্দ্রীয় আইন ইতিমধ্যে যা সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেই আইনকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা এর দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এই প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা যদি কাউকে দেশ থেকে বিতাড়িত করেন, কোর্টে কেস করা হবে এবং তাদের ফিরিয়ে আনা হবে। সোনালী খাতুনের উদাহরণ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন, দেশের সংবিধান আছে, দেশের নাগরিক তার গণতান্ত্রিক অধিকার আছে, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কেউ যদি কোনো কিছু করতে চায় সেটা তো তার প্রেরোগেটিভ, এটা নিয়ে তো বাধা দেওয়ার বিষয় নেই। কিন্তু সবথেকে বড় বিষয় যে রাজ্য ফেক আইডি কার্ডের ভরকেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যে রাজনৈতিক দল বাংলাদেশের লোকদেরকে পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার জন্য মাইকে ঘোষণা করে, সেই রাজ্যে সেই রাজনৈতিক দলের প্রধান নেত্রীকে কেন গ্রেপ্তার করা হবে না, এটাই তো বড় প্রশ্ন।